নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বর্ষা ঋতুর সাথে বাংলার এক নিবিড় আত্মীয়তার যোগ আছে। পল্লীর প্রান্তর যেন জলের টইটুম্বুর হয়ে অপূর্ব হয়ে ওঠে। কেয়া, কামিনী, কদম, জুই, টগর, বেলি, চাপাসহ কত না ফুলের সুগন্ধে সুরভিত হয়ে ওঠে চারপাশ। কোথাও পাট, আবার কোথাও আউশের ঘ্রাণ। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বুধবার 19 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 3 জুলাই 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছে আমি সারিকা তাবাসসুম। দর্শক, আয়োজনের শুরুতেই আমরা একটু পত্রিকায় চলে যাব, দেখে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমাদের হাতে রয়েছে বরাবরের মতোই কয়েকটি পত্রিকা। আমরা সমকাল দিয়ে শুরু করব। সমকালের শুরুতে যে শিরোনামটি চোখে পড়ছে, অলস পড়ে নষ্ট হচ্ছে 283 কোটি টাকার চিকিৎসা যন্ত্র। সুপার স্পেশালাইজড হাসপাতাল, 86% কম জনবল দিয়ে চলছে কার্যক্রম। বিকল হওয়ার ঝুঁকিতে 6612 যন্ত্র। জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ। নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি বলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি। সরষেতে ভূত রেখে দূর হবে না দুর্নীতি। শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে বিশিষ্ট জনদের অভিমত। সবার আগে বিচার অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হবে। শিক্ষকদের আলোচনায় ডাকবে সরকার। প্রত্যয় বাতিলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি। অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের ডেকেছেন প্রধানমন্ত্রী। আন্দোলন প্রত্যাহারে আহ্বান জানানো হতে পারে। শিক্ষক সমিতি ফেডারেশনের জরুরি বৈঠক আজ। দর্শক, সমকালের শিরোনামগুলো আমরা দেখছিলাম, আমরা দেখব এবারে প্রথম আলোর শিরোনামগুলো। চীন নিবিড় কৌশলগত অংশীদার হতে চায়। 8 জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন ঢাকা সফরে রয়েছে চীনের এক্সিম ব্যাংকের একটি প্রতিনিধি দল। রেল ও সড়কের 9 প্রকল্পে চীনা ঋণ পেতে আগ্রহ। সড়ক ও রেল যোগাযোগ খাতের 9টি প্রকল্পে চীনা ঋণের বিষয়ে আগ্রহী বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে এ নিয়ে আলোচনা হতে পারে। কোটা বাতিলের দাবিতে অবরোধ। শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ঢাকা রিজার্ভ মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক অংশ। কয়েক দফা বন্যায় বিপর্যস্ত সিলেট অঞ্চল। সাজেকে আটকা কয়েকশো পর্যটক। টানা বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাগাইহাট বাজার এলাকায় সড়ক ডুবে গেছে। দর্শক, আমরা বন্যার খবরটি পড়ছিলাম। ভারী বৃষ্টিপাত হওয়ায় কমতে শুরু করেছে বন্যার পানি, তবে দুর্ভোগ কমেনি মানুষের। ফেনীর মুহুরী ও পরশুরাম উপজেলায় মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি, তবে প্লাবিত হয়েছে নতুন কিছু এলাকা। বিপদসীমার উপর দিয়ে বইছে মুহুরী নদীর পানি। শেরপুরে 2টি উপজেলার 3 নদীর বাঁধের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। এছাড়া বাঁধ উপচেও পানি ঢুকেছে লোকালয়ে। তলিয়ে গেছে মাছের ঘের, বিধ্বস্ত কয়েক কিলোমিটার কাঁচা পাকা সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের ক্ষেত। মেঘালয়ে ভারী বৃষ্টি না হওয়ায় উন্নতি হয়েছে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতি। উত্তরাঞ্চলেও প্লাবিত নিচু এলাকা। প্লাবিত হয়েছে পার্বত্য 3 জেলার নিম্নাঞ্চল। শঙ্কা বেড়েছে পাহাড় ধসের। দর্শক, বাঘাইহাট এলাকায় সড়ক তলিয়ে থাকায় সাজেকের সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সাজেকে আটকা পড়েছে অসংখ্য পর্যটক। এদিকে খাগড়াছড়িতে অপেক্ষায় রয়েছে পর্যটকরা কখন সাজেকে পৌঁছাতে পারবে। এ বিষয়ে আমরা আরও জানব। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী নুরুৎসাফা মানিক। মানিক, শুভ সকাল। পর্যটকরা কি বলছেন এই যে আটকা পড়েছে, সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, এবং এই যে যোগাযোগ ব্যবস্থা কখন সচল হতে পারে?
তাবাসসুম, আমি একদম সবশেষ যে প্রশ্ন সেটি দিয়ে আপনাকে শুরু করতে চাই। সেটি হলো যে সড়ক যোগাযোগ সেটি আসলে অনেকটা নির্ভর করছে প্রকৃতির উপর। কারণ হচ্ছে প্রকৃতির যে বন্যা, যে মাচালং এবং কাঁচালং নদীর পানি বাড়ার ফলে যে বাগাইহাট এলাকায় যে সড়ক তলিয়ে গেছে, সেই সড়ক তলিয়ে থাকার কারণে কিন্তু সাজেকের সাথে দীঘিনালার যে সড়ক যোগাযোগ, সেই সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এবং আপনি জানেন গতকাল থেকে সাজেকে কিন্তু শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এবং খাগড়াছড়িতে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরার সাহায্যে, আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন আছি খাগড়াছড়ির, যেখান থেকে সাজেকের পরিবহন গুলো ছেড়ে যায় সেই সব পরিবহন কাউন্টার গুলোতে। এবং এখানেও কিন্তু শত শত পর্যটকরা অপেক্ষমান আছেন। গতকাল এবং আজকেও অনেক পর্যটকরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তারা এসে কিন্তু এখানে কিন্তু ঘোরাফেরা করছেন এবং তারা অপেক্ষা করছেন কবে সড়ক যোগাযোগ চালু হবে, এবং সড়ক যোগাযোগ চালু হওয়ার পর তারা কবে তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সাজেক, সেই সাজেকে মেঘের ছোঁয়া পেতে তারা যেতে পারবেন। তবে এখনো পর্যন্ত যেহেতু সড়ক পানির নিচে তলিয়ে আছে, সেই কারণে কিন্তু সড়ক পুরোপুরি ভেসে না ওঠা পর্যন্ত, অর্থাৎ পানি নেমে না যাওয়া পর্যন্ত কিন্তু সড়কের যেই সড়ক যোগাযোগ সেটি কিন্তু চালু করা যাচ্ছে না। তবে আরেকটি বিষয় বলে রাখতে হয় সেখানে, সেটি হচ্ছে সড়ক যোগাযোগ যদি চালুও হয়, যদি পানি নেমেও যায়, তারপরেও কিন্তু সড়কের কোথাও কোথাও কিন্তু পাহাড় ধসের ফলে কিন্তু মাটি জমে আছে, সেই মাটি সরানোর একটি বিষয় থাকতে পারে। এবং যেহেতু নিরাপত্তার একটি স্কট মেনটেন করতে হয়, সেই বিষয়টি বিবেচনা করে যদি আজকে দুপুর নাগাদ যদি পানিও নেমে যায়, তারপরে কিন্তু যারা পর্যটকরা আটকা রয়েছেন, কিংবা পর্যটক যারা যেতে চাচ্ছেন সাজেকের দিকে এবং যারা সাজেক থেকে ফিরতে চাচ্ছেন খাগড়াছড়ির দিকে, তাদেরকে কিন্তু হয়তো বিকেল নাগাদ অপেক্ষা করতে হতে পারে। তাও যদি পানি নেমে যায় এবং যদি সড়ক পুরোপুরি যদি মাটি সরিয়ে যদি সড়ক যদি পুরোপুরি স্বাভাবিক করা হয়। এর পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখতে পারি, আমি এখন আছি খাগড়াছড়ির যে শাপলা চত্বরে, যেখান থেকে সাজেকগামী জিপ, মাহিন্দ্র, সিএনজি সহ অন্যান্য যেসব পরিবহন ছেড়ে যায়, এইসব সিএনজি কাউন্টার গুলোতে। এবং এখানে যারা সাজেক যাওয়ার জন্য গতকাল এসেছেন কিংবা তার আগে খাগড়াছড়িতে এসেছেন, তারা কিন্তু আসার পরে দীর্ঘ 2 দিন ধরে খাগড়াছড়িতে অপেক্ষায় আছেন। এবং এই অপেক্ষার ফলে কিন্তু তাদের যে, আপনি জানেন সবাই কিন্তু যখন কোনো ভ্রমণে আসেন তাদের কিন্তু একটি নির্দিষ্ট বাজেট থাকে, সেই বাজেট কিন্তু অনেকের শেষ হচ্ছে বলে তারা জানিয়েছেন। এবং তারা জানাচ্ছেন যেহেতু তারা এসেছেন এবং আসার পরে খাগড়াছড়িতে বৃষ্টির জন্য তারা ঘুরে ফেরাও করতে পারছেন না, এবং তাদের যে গন্তব্য ছিল সাজেক, সেই সাজেকে যেতে না পারার কারণে কিন্তু অনেকে কিন্তু হতাশ হয়ে খাগড়াছড়ি থেকে ফিরে যাচ্ছেন। এর পাশাপাশি যারা পরিবহন শ্রমিক রয়েছেন তারাও কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, কারণ 2 দিন তারা দিনে এনে দিনে খাওয়া অনেকেই কিন্তু থাকেন। এর মধ্যে 2 দিন ধরে যারা যেহেতু গাড়ির চাকা ঘুরছে না, সেই কারণে কিন্তু তারা কিন্তু অনেকটা অভাব অনটনে পড়েছেন। তবে বলা চলে যে প্রকৃতির যে অবস্থা, যে বন্যা পরিস্থিতি এবং যে পাহাড় ধস, এই প্রকৃতির সৃষ্টি, এইসব কারণে কিন্তু মানবের রুটি রুজিতে এবং ভ্রমণ পিপাসুদের কিন্তু এই প্রভাব পোহাতে হচ্ছে। তাবাসসুম। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা খাগড়াছড়ির খবর জানছিলাম। আমরা শুরুতেই বলছিলাম খাগড়াছড়িতে আটকে আছে পর্যটকরা। আমরা আশা করছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং দ্রুতই পর্যটকরা ফিরে আসতে পারবে। দর্শক, টানা বর্ষণের শঙ্কা রয়েছে পাহাড় ধসের। আমরা এই বিষয়ে আরও জানবো। বান্দরবান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিনুল হাকিম, এই যে পাহাড় ধসের কিংবা বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কোনো সতর্কীকরণমূলক কোনো কার্যক্রম নেওয়া হয়েছে কিনা? সারিকা, গত 2-3 দিন ধরে ভারী এবং টানা বর্ষণ হলেও কিন্তু গতকাল বেলা থেকে আসলে বলা যায় বৃষ্টির পরিমাণটা অনেকটা কমেছে। এখন থেমে থেমে গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পরিমাণ কমার কারণে কিন্তু সাঙ্গুয়া এবং মাতামহিরী নদীর যে পানিতে বিপদসীমার খুব কাছাকাছি চলে এসেছিল, সেটি কিন্তু এখন অনেকটা আসলে কমতে শুরু করেছে। আমরা একটু আগে পানি সংরক্ষণ কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে প্রায় 1 থেকে 1.5 সেন্টিমিটার পানি নিচে নেমেছে, যেটি সাঙ্গুয়া এবং মাতামহিরী নদীর বিপদসীমার কাছাকাছি চলে এসেছিল সেটি। তবে বৃষ্টির পরিমাণ কম থাকলেও কিন্তু এই সময়টাতে পাহাড় ধসের আশঙ্কা এবং বিভিন্ন জায়গাগুলোতে ধসে পড়ার ঘটনা ঘটে থাকে। আমরা যদি বলতে চাই, গত 3-4 দিনের যে পাহাড় ধস, সেটি কারণে বান্দরবানের রুমা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। সেটি 4.5 ঘন্টা পরে ফায়ার সার্ভিসের সহযোগিতা এবং সেনাবাহিনীর উদ্যোগে সেটি পরিষ্কার করে রাস্তার যোগাযোগ সচল করা হয়েছে। তবে আমরা দেখেছি বান্দরবান শহর সহ বিভিন্ন উপজেলাগুলোতে বিভিন্ন জায়গায় ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রাস্তার উপরে পাহাড়ের মাটি এসে পড়েছে। এটি কারণে কিন্তু মানুষের চলাচল অনেকটা ব্যাহত হলেও কিন্তু হতাহতের ঘটনা আসলে ঘটেনি বললে চলে। প্রথম দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সদর ইউনিয়নে পাহাড় ধসে একজন কৃষকের মৃত্যু হয়। এই সহ আসলে বলতে গেলে বান্দরবানে প্রায় গত 5 বছরে 64 জন মানুষের প্রাণহানি হয়েছে। প্রায়
শতাধিকের উপরেও আসলে হতাহতের ঘটনা ঘটেছে। আমরা এই যে সাঙ্গু নদীটি দেখানোর চেষ্টা করছি, সাঙ্গু নদীর যে পানির এইটা রয়েছে আসলে পাহাড়ের ঢল এবং উজার থেকে নেমে আসে পানি, সেই পানিটি কিন্তু এখান থেকেই ফার্মসির উপরে এবং রোমার যে দুর্গত পাহাড়গুলো রয়েছে সেখানে পাহাড়ের বৃষ্টির কারণে জোয়ারের পানিটি আসলে বলতে গেলে সাঙ্গু নদী দিয়ে অতিবাহিত হচ্ছে। তবে পানির যে ফ্লোটা আগে ছিল সেটা অনেকটা আসলে কমেছে। আমরা জেলা প্রশাসক কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে তিনি বান্দরবান শহরের যে সমস্ত মানুষ আছে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে নিরাপদ আনার জন্য তারা বিভিন্ন পরামর্শের কথা বলছে, মানুষকে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে। পাশাপাশি বান্দরবানে নিরাপদ রাখার জন্য যারা পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয় রাখার জন্য আশ্রয় কেন্দ্র তারা বন্ধু রেখেছে। পাশাপাশি যারা এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ আছে তাদেরকে সরিয়ে আনার জন্য বান্দরবানের 7 উপজেলা 2 পৌরসভা এবং 34 ইউনিয়নের জনপ্রতিনিধিরা প্রশাসনিক কর্মকর্তারা কাজ করছে যাতে প্রত্যেকটা মানুষকে নিরাপদে রাখা যায়। তবে বৃষ্টি না হওয়ার কারণে পানির ফ্লো যেটি রয়েছে সেটি অনেকটা আসলে নামতে শুরু করেছে। সব মিলিয়ে আসলে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে রাখার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা তারা যৌথভাবে কাজ করছে। সারিকা, ইয়াসিনুল হাকিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। আমরা বন্যা পরিস্থিতির খবর জানছিলাম, পড়ছিলাম প্রথম আলো। আমরা এবার একটু কালের কণ্ঠে শিরোনামগুলো দেখে নেব। সম্পদের হিসাব দাখিল করতেই হবে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে হাইকোর্ট। বিদ্যমান বিধি বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে 3 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী প্রকাশের আইন আছে, কিন্তু বাস্তবায়ন নেই। দুর্নীতি, অর্থ পাচার, সুশাসন ও উন্নয়নের অন্তরায়, তাই যে কোনো মূল্যে দুর্নীতি, অর্থ পাচার বন্ধ করা উচিত। মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, জ্যেষ্ঠ বিচারপতি, হাইকোর্ট বেঞ্চ। বেনজির পরিবারের 43 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান, সম্পদ বিবরণী দাখিলের নোটিশ। বেনজির, তার স্ত্রী ও 2 মেয়ের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে বলেছেন দুদক সচিব। 3 মামলার প্রস্তুতি। দর্শক, চলে যাব দৈনিক ইত্তেফাকে। লাশ শনাক্ত না হলে সব তদন্ত নিষ্ফল, অভিমত ফরেনসিক বিশেষজ্ঞের। মোটিভ খোঁড়াতে নানা তৎপরতা, চাপা পড়ছে স্বর্ণ চোরাচালান প্রসঙ্গ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মোটিভ খোঁড়াতে নানা তৎপরতা চলছে। এতদিন পর্যন্ত তার লাশ শনাক্ত করতে পারেনি বাংলাদেশ ও ভারতের আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় এ পর্যন্ত 9 জন গ্রেফতার হয়েছেন, তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। টাকা না দিয়ে বিদেশিরা পণ্য ছাড়িয়ে নিচ্ছেন, পোশাক শিল্পে অশনির সংকেত। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে অশনির সংকেত তাড়া করছে। একটি প্রতারক চক্র বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্য সংশ্লিষ্ট বিদেশি ব্যাংকে টাকা জমা না হওয়া সত্ত্বেও আমদানিকারক প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহ করছে। পোশাক তৈরি ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতৃবৃন্দ জানান, প্রথমে ছোট ছোট রপ্তানি চালানোর ক্ষেত্রে এই প্রতারণার লক্ষ্য করা গেলেও দিন দিন তা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো আমরা দেখছিলাম, এবারে আমরা বণিক বার্তার শিরোনামগুলো দেখব। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প, ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি ফ্ল্যাট পেতে চান সরকারি কর্মকর্তারা। রাজধানীর প্রথম দ্রুতগতির উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে বিমানবন্দর মগবাজার যাত্রাবাড়ির মধ্যে। প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক নির্মাণের কারণে যেসব ব্যক্তি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য ঢাকার উত্তরা আবাসিক এলাকায় 1344টি ফ্ল্যাট নির্মাণ করেছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। হাইকোর্টের নির্দেশ, সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মচারীদের। দর্শক, এই শিরোনামটি আমরা বেশ কয়েকটি পত্রিকাতেই দেখছিলাম। এই ছিল আজকের পত্রিকার মোটামুটি প্রধান শিরোনামগুলো। দর্শক, এবার একটু আমরা আবারও বন্যা পরিস্থিতির খবর জানব। টানা বর্ষণে তলিয়ে গেছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার অন্তত 20টি গ্রাম। বন্যা পরিস্থিতির খবর জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন ইমরান হাসান রাব্বি। রাব্বি, সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন।
সারিকা, গত 3 দিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে শেরপুর জেলার ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার অন্তত 30টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর আমরা গতকাল জানিয়েছিলাম দর্শকদের। বিষয়টি হচ্ছে যে গত দুপুর 3টা থেকে শেরপুরে বৃষ্টিপাত না হবার কারণে কিন্তু কিছুটা উন্নতি হয়েছে এই পাহাড়ি ঢল সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেটি, এবং একই সাথে কিন্তু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় দুর্ভোগ বেড়েছে এবং নিম্নাঞ্চলে মানুষের কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাতেও মানুষ এখন এই মুহূর্তে পানিবন্দী রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঝিনাইগাতি উপজেলার যে কালীবাড়ি এলাকাটি রয়েছে সেই কালীবাড়ি এলাকার একটি গ্রাম হচ্ছে এটি। এখানে এই এলাকার মোটামুটি সব বাড়িতেই কিন্তু এখন পানিবন্দী হয়ে রয়েছেন। জীবিকার জন্য যে তাদের ইজি বাইকগুলো রয়েছে সেই ইজি বাইকগুলো কিন্তু তাদের বাড়ি থেকে বের করতে পারছে না তারা, এবং আয় রোজগারও মোটামুটি তাদের বন্ধ হয়ে রয়েছে। প্রতিটি বাড়ির একেবারে কানায় কানায় পানি এখানে। এবং আমরা যতটুকু এখানকার লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে গতকাল রাতেও কিন্তু এখানে পানি ছিল না, এবং সেই পানিগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে। নদীর যেই অব্যাহত পানি রয়েছে সেই পানিগুলো এখন নতুন করে তাদের বাড়িঘরগুলো প্লাবিত করছে। আমি এখানে যদি একজনের সাথে একটু কথা বলি, আসলে এই পানিগুলো এখানে প্রবেশ করেছে কখন এবং আপনারা এই পানির কারণে কি কি ভোগান্তিতে রয়েছেন এখন? সকাল তো পানি বাড়তেই আছে এবং তো মেলা গরু পানি উড়ে পড়ছে। পোলা পানি স্কুলে যাইতে পারতেছে না, মাদ্রাসা যাইতে পারতেছে না। আমরা গাড়িটা নিয়ে বাড়াবার পাইতাছি না, কি করে খামু? সেক্ষেত্রে একেবারে বাড়ির উঠান পর্যন্ত পানি রয়েছে। আপনি আমার সাথে কথা বলছিলেন যে চুলোতে পানি, চুলোতে পানি, ওই যে চুলোর মধ্যে পানি, যে পাশে পানি। তার মানে রান্না বান্না করাও এখন এই মুহূর্তে মুশকিল, রান্না বান্না করন গেতেছে না। এই মুহূর্তে পানিবন্দী যে সকল পরিবার রয়েছে সকল পরিবারই আসলে রান্না বান্না না করে রান্না বান্না করতে পারতেছে না। সারিকা, শুনছিলেন যে একেবারে যদি আমি দেখাই যে বাড়ির উঠোনে পানি এবং বাড়ির চারপাশে পানি থাকার কারণে কিন্তু শিশু এবং বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভোগান্তি সৃষ্টি হয়েছে। একই সাথে গবাদি পশুগুলোও কিন্তু একেবারে বাড়ির উঠোনের যতটুকু জায়গা খালি রয়েছে পানি ছাড়া এই জায়গাটুকুর ভেতরে এখন এই মুহূর্তে অবস্থান করতে হচ্ছে শিশু এবং বয়োবৃদ্ধদের জন্য। কিন্তু এই বিষয়টি আসলেই বেশ ভোগান্তির। আমরা উপজেলা প্রশাসনের সৃষ্টি হয়েছে সেই সকল জায়গাতে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা, এবং একই সাথে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে দ্রুত সময়ের মধ্যে তাদের কাছে শুকনো খাবার। দর্শক, আমরা শেরপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। দর্শক, এই মুহূর্তে কেওয়াইসি নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ কেওয়াইসি নিবেদিত সকাল 24-এ। দর্শক, এবার একটু আমরা আবহাওয়া বার্তাটি জানবো। বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং আজ বুধবার সারা দেশে দিনব্যাপী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা একটু জানবো কোন বিভাগে কেমন তাপমাত্রা বিরাজ করবে সেই পূর্বাভাসটি, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানবো। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31.9 এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 32.7 ও সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 33 ও সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 29.5 ও সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 29 ও সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 28.3 ও সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 31.7 ও সর্বনিম্ন 28.3 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 30.4 ও সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে 23.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জয়পুরহাটে 33.7 ডিগ্রি সেলসিয়াস। আজ সকল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী অতিবর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দর্শক, আজ ৩ জুলাই প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। আমরা একটু এবারে প্রকৃতির দিকে নজর দেই। বছরে কেনাবেচা হয় ৩০০ কোটি টাকার গাছের চারা। কর্মসংস্থান হয়েছে অন্তত ৪০,০০০ নারী পুরুষের। তবু সরকারি পৃষ্ঠপোষকতা ও ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ সুবিধা পান না সাতক্ষীরার নার্সারি উদ্যোক্তারা। কৃষকদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলেও বরাদ্দ নেই বলে জানালেন বন কর্মকর্তারা। আমরা একটি প্রতিবেদন দেখে আসব। মাটি ও আবহাওয়ার কারণে ফলদ, বনজ, ঔষধিসহ সব গাছের চারা উৎপাদন হয় সাতক্ষীরায়। কৃষকরা বলছেন, দোআঁশ মাটির গুণের কারণে ঝামেলা ছাড়াই হচ্ছে মানসম্মত আম, কাঁঠাল, লিচু, জাম ও পেয়ারার চারা, যাচ্ছে বিভিন্ন জেলায়। ৩ শতাধিক নার্সারিতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অন্তত ৪০,০০০ নারী পুরুষের। আমাদের নার্সারিতে ২০ জনের মতো লোক কাজকাম করে, এগুলো খুব ভালো চলে। নার্সারি ব্যবসা খুব ভালো ব্যবসা। এখানে আরও একটু বেশি সম্প্রসারণ করা যেত যদি আমাদের সরকার বা বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা আমাদের করতো। যারা নার্সারি চাষ করছে তারা ব্যাপকভাবে লাভবান হচ্ছে, আর লাভবান হচ্ছে বলেই তারা এই নার্সারির ব্যবসাটাকে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করছে। নার্সারি মালিকদের দাবি, ঝুঁকি কম থাকলেও নেই সরকারি পৃষ্ঠপোষকতা, পান না ব্যাংক থেকে সহজ শর্তে ঋণের সুবিধা। আমাদের নার্সারি ব্যবসার ক্ষেত্রে কোনো প্রকার সুযোগ সুবিধা নেই। এই বিষয়টা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব। কৃষকদের পাশে দাঁড়ানোর সদিচ্ছা থাকলেও বরাদ্দ নেই বলে জানালেন বন কর্মকর্তা। আমাদের কোনো বাজেট নাই, তারা নিজ উদ্যোগে যদি প্রশিক্ষণ নিতে চায় আমরা সার্বক্ষণিকভাবে তাদের প্রশিক্ষণ দিতে পারবো। আর নিবন্ধিত কৃষকরা যোগাযোগ করলে তাদের সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চাহিদা রয়েছে, যার কারণে এখান থেকে অবিরামভাবে চারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। সরকারি ও বেসরকারি দুই মিলে জেলায় উৎপাদন হয় প্রায় ১,২৫,০০,০০০ চারা, যার বছরে কেনাবেচা হয় ৩০০ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, যারা সকাল সকাল ঘুম ভেঙে কফি খেতে পছন্দ করেন তাদের জন্য একটি দুঃসংবাদ। দাম বাড়লেও খুশি নন ভিয়েতনামের কফি চাষিরা। বলছেন, ১ দশকের রেকর্ড খরায় অর্ধেকে নেমেছে উৎপাদন। আবহাওয়ার অনিশ্চিত ও বৈরী আচরণ কবে কমবে তারও ঠিক নেই। ফলে দেখা দিয়েছে আগামীতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কা। এসপ্রেসো কফির অন্যতম উপাদান রোবুস্তা বিনের শীর্ষ এবং কফি উৎপাদনে বিশ্বে দ্বিতীয় বৃহৎ দেশ ভিয়েতনাম। তবে এবার প্রায় ১ দশকের মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছেন কৃষকরা। বলছেন, বৈরী আবহাওয়ায় অর্ধেকে নেমেছে উৎপাদন। খরায় এই এলাকা ও আশপাশ শুকিয়ে গেছে। পানির সংকট এতটাই তীব্র হয়েছে যে গেল বছরের তুলনায় অর্ধেকে নেমেছে। গুটিও আকারে তেমন বাড়েনি, খুবই ছোট হয়ে গেছে। সরবরাহ সংকটে রেকর্ড উচ্চতায় ঠেকেছে কফির দামও। তবে খুশি নন দোকানিরা। বলছেন, চলমান আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে কমবে না দুশ্চিন্তা। দাম বৃদ্ধি সুখের খবর, কিন্তু আমরা খুশি হতে পারছি না। প্রতিনিয়তই রূপ বদলাচ্ছে আবহাওয়া। খরায় গেল বছরের তুলনায় অনেক কমে গেছে উৎপাদন। আগামীতে কি হবে জানি না। টানা খরায় বেড়ে গেছে ক্ষতিকর পোকামাকড় আক্রমণ। তাই সেচের পাশাপাশি কীটনাশকের জন্য খরচ করতে হচ্ছে বাড়তি অর্থ। এবছর খাল ও নালার পানি ব্যবহার করে সেচের কাজ সারতে পারছি, তবে লড়তে হচ্ছে সাদামাছি ও বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে। এতে বেড়েই চলেছে খরচ। আসছে অক্টোবরে শুরু হবে ফলন তোলার মৌসুম। তখন ভারী বৃষ্টিপাতে শঙ্কা আছে ফলন নষ্ট হয়ে যাওয়ার। মামুন উর রশিদ, চ্যানেল 24। দর্শক, এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজন। আজ প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনবো, চারপাশের পরিবেশকে সুস্থ সুন্দর করে তুলব, এই কামনাতেই শেষ করছি আজকের সকাল। সবাইকে আরও একবার শুভ সকাল জানাই।